এবছরই কাউন্সিল করতে চায় বিএনপি। গুরুত্ব পাবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে ভূমিকা রাখা নেতারা। বিতর্কিতদের ঠেকাতে থাকছে বিশেষ ব্যবস্থা। আগামী 2 মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ যেগুলো হয়ে গেছে সকল কমিটি করার নির্দেশ দিয়েছে। দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশই ছিল না। এখন তো আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হচ্ছে। হটকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, মন্তব্য জামায়াত আমিরের। রাজধানীতে ছাত্র শিবিরের গণমিছিল। সহজে প্রবেশ করো, কতগুলি আমল করলে সহজে জান্নাতে প্রবেশ করা যায়। 3 পর্বের ইজতেমার প্রথম দিনে লাখো মুসল্লি জুমার নামাজ আদায়। বিশ্বজুড়ে মুসলিমদের উপর আগ্রাসন বন্ধে আল্লাহর কাছে দোয়া কামনা। হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই মিলে মিশে চলতে পারি। আমি চাই ইমানের সাথে যে মওত করুক, এটাই আমার বড় আশা। গোটা পৃথিবীর উম্মার জন্য আমরা শান্তি কামনা করে নামাজ পড়লাম, আদায় করলাম, এবং যেন সবাই শান্তিমতো বসবাস করতে পারে। অমর 21 বইমেলার পর্দা উঠছে কাল। শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ততা। মেলা চলাকালে ছোটখাটো দাবি দাওয়া নিয়ে রাস্তা অবরোধ না করার অনুরোধ ডিএমপির। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। হেড কোচের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্ত কমিটির কেউ এখনও যোগাযোগ করেনি নারী ফুটবলারদের সাথে। দ্রুতই কাজ শুরুর কথা জানালেন ইমরুল হাসান। এখনো কিন্তু আমাদের সভা শুরু করিনি। আমরা আগে সবার সাথে কথা বলি, তো আমরা আশাবাদী সুন্দর একটা সমাধানের জন্য আমরা আশাবাদী। বাণিজ্য মেলার শেষ দিনে উপচে পড়া ভিড়। নিত্যপণ্য ও ইলেকট্রনিক্স পণ্যের স্টলে বেচা বিক্রি বেশি। প্রথম দিক দিয়ে ওরকম কাস্টমার পাই নাই, কিন্তু শেষে মোটামুটি ভালো কাস্টমার চাপতেছে। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবছর দলের 7ম জাতীয় কাউন্সিল করতে চায় বিএনপি। এজন্য দায়িত্বশীল নেতাদের 2 মাসের মধ্যেই 82টি সাংগঠনিক জেলা ও অধিভুক্ত উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের ঠেকাতে জেলা ভিত্তিক আলাদা কমিটিও করছে বিএনপি। দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, গেল 15 বছর নানাভাবে অবদান রাখা নেতারা গুরুত্ব পাবেন কাউন্সিলে। তবে নির্বাচনের আগের কাউন্সিলে দলে কতটা পরিবর্তন আসবে তা নিয়ে প্রশ্ন আছে। আরিফিন শাকিলের রিপোর্ট। রাজধানী কিংবা জেলা শহর, যাদের রাজনীতি, প্রতিবাদ, প্রতিরোধ আর বঞ্চনার মিছিলে তাদের প্রাপ্তির খাতা অনেকটা শূন্য থাকাই যেন নিয়তি। এ যেমন ব্রাহ্মণবাড়িয়া বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা। মাঠের আন্দোলনের ত্যাগ কাউন্সিলে মূল্যায়িত না হওয়ার আশঙ্কায় ক্ষুব্ধ তারা। নানা বলয় আর অনিয়মের রাজনীতির কারণে এভাবে সারা দেশে বঞ্চিত বিএনপি নেতাকর্মীর সংখ্যা কম নয়। তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলে বাড়ছে অনুপ্রবেশকারী আর বিতর্কিতদের সংখ্যা। দলের সর্বস্তরে এদের বিরুদ্ধে একাট্টা হতে চান পরীক্ষিতরা। যারা অতীতে আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করে গা বাঁচিয়ে চলছে, দলের কর্মসূচিতে আসে না ঠিক করে, বিভিন্ন অজুহাত দেখায়, তাদেরকে যেন সম্পৃক্ততা না করে। আপনার ভাইস্তারে একটা নিয়ে এসে পদ দিয়ে দিলেন। আপনার গোষ্ঠীর যে 5 তারিখের আগে তার কোনো অবদান ছিল না তার গ্রুপ বাড়ি করার জন্য। শুধু ওয়ার্ড কিংবা ইউনিট নয়, বিএনপির 82টি সাংগঠনিক জেলার কোথাও কমিটি 2 সদস্যের, কোথাও নেই, কোথাও জায়গা করে নিয়েছেন বিতর্কিতরা। এর চেয়ে জীর্ণদশা থানা, পৌরসভা, ইউনিয়ন কমিটির। এমন বাস্তবতায় দল পুনর্গঠনে ইউনিট ভিত্তিক কাউন্সিল শুরু করেছে বিএনপি। বিতর্কিতদের ঠেকাতে 10 সাংগঠনিক বিভাগের জন্য করা হয়েছে পৃথক কমিটি। এই বছরের মধ্যেই আমাদের একটা জাতীয় কাউন্সিলের চিন্তা আমাদের হাইকমান্ডে চিন্তার মধ্যে আছে। এটাকে লক্ষ্য রেখে আগামী 2 মাসের মধ্যে মেয়াদ উত্তীর্ণ যেগুলো হয়ে গেছে সকল কমিটি করার নির্দেশ দিয়েছে।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলের 3 বছর পর পর কাউন্সিল করার বিধান রয়েছে, কিন্তু বিএনপির সবশেষ জাতীয় কাউন্সিল হয়েছে 9 বছর আগে 2016 সালে। যদিও গঠনতন্ত্রের ক্ষমতা বলে এ সময় দলের একাধিক পদে রদবদল করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরও স্থায়ী কমিটির সহ শূন্য আছে বিএনপির নির্বাহী কমিটির 120টি পদ। গত বছরগুলোতে আমাদের মানে টিকে থাকার সংগ্রাম ছিল, বেঁচে থাকার সংগ্রাম ছিল। তাছাড়া দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশই ছিল না। এখন তো আমাদের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি হচ্ছে এবং এগুলো শেষ হলে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল হবে। বিএনপিতে আলোচনা আছে তারেক রহমান দেশে ফিরে দলের 7ম জাতীয় কাউন্সিলের সভাপতিত্ব করবেন। সেই সম্ভাব্য সময় হতে পারে জুলাই কিংবা আগস্ট মাস। শেষ পর্যন্ত বিএনপির কাউন্সিল হলেও তাতে বড় ধরনের কোনো চমক থাকবে না। কারণটা পরিষ্কার, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতৃত্ব নিয়ে বড় ধরনের কোনো ঝুঁকি নিতে নারাজ বিএনপির হাইকমান্ড। আর শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হঠকারিতা ও ফ্যাসিবাদ কারো জন্য কল্যাণকর নয়, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি আরও বলেন, জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়, কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায় সে ব্যাপারেও সতর্ক করেন। জামায়াতের সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুম, খুন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। শুক্রবার রাজধানীর মগবাজারে সাবেক এমপি হাফেজা আসমা খাতুন স্মরণে দোয়া মাহফিলের আয়োজন ছিল। এতে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল সহ সিনিয়র নেতারা। এই পরিবার থেকে, এই আম্মা থেকে আমরা যেন দিনের প্রেরণা উৎসাহ গ্রহণ করি। অনুষ্ঠানে জামাতের আমির বলেন, বিগত সময়ে জুলুমের পর্বত জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। পরিস্থিতি এমন ছিল যে নিজের মা ও বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি অনেকে। জুলুমের মহাপর্বত আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আপনজন থেকে বিদায় নিতে পারবো না, আপনজনকে বিদায় দিতে পারবো না, সবার সাথে দোয়ায় শরীক হতে পারবো না। আমি দোয়া করি এরকম পরিস্থিতি জাতির আরেকজন নাগরিকের জীবনে যেন আর ফিরে না আসে। এ সময় তিনি আরো বলেন, জাতি যেন জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়, কেউ যেন ভবিষ্যতে একই পথে পা না বাড়ায়। হঠকারিতা, ফ্যাসিজম কারোর জন্যই দুনিয়ায় কল্যাণকর না, আখিরাতেও কল্যাণকর না। আমরা যেন উপযুক্ত শিক্ষা নিতে পারি গোটা জাতি, একই পথে আর যেন কেউ পা না বাড়ায়। এদিকে জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকরমের সামনে গণমিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে এই মিছিল আয়োজন করে ঢাকা মহানগর ছাত্র শিবির। সরকারকে আহ্বান জানাই, আপনারা সময় ক্ষেপণ করবেন না। আপনাদেরকে এখানে বসানো হয়েছে এ ছাত্র জনতার গণহত্যার বিচার নিশ্চিত করার জন্য। আমাদের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যন্ত যে নির্যাতন সয়ে যেতে হয়েছে, আমরা কোনোভাবে এরপরও ছেড়ে দিই নাই, সামনেও কাউকে আমরা ছাড়বো না যদি আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায়। মিছিলটি মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। লাখো মুসল্লি অংশ নিলেন বিশ্ব ইজতেমার জুমা নামাজে। রাজধানী সহ আশেপাশের জেলা থেকে তুরাগ তীরে যান মুসল্লিরা। ময়দান ছাড়িয়ে পাশের সড়ক, ফুটপাত ও অলিগলিতে নামাজ আদায় করেন অনেকে। ইমামতি করেন বাংলাদেশি মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমা ইমান আমল শুদ্ধ করা এবং মানুষকে ইসলামের পথে আহ্বানের তালিম দেয়া হচ্ছে। রবিবার আখিরি মোনাজাতে শেষ হবে প্রথম ধাপের প্রথম পর্ব। ইজতেমায় এ পর্যন্ত 2 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। সুরায়ে নেজাম ও সাদ কান্ধুলভির অনুসারীদের মধ্যে বিবাদ ঘিরে এবারের বিশ্ব ইজতেমা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে সব শঙ্কা দূরে ঠেলে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। শুক্রবার ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। মুসল্লিরা ইমান আমলের এই বয়ান শোনেন। সারা উম্মতে মুহাম্মদের মধ্যে যাতে কিভাবে একমত হয় এবং সকলের দেশের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এজন্য সকলে এক হওয়া, হিংসা বিদ্বেষ না থাকে, আমরা সবাই মিলে মিশে চলতে পারি। আমি চাই ইমানের সাথে যে মত করুক, এটাই আমার বড় আশা। মুসল্লিরা বলেন, বিশ্ব ইজতেমা ঘিরে যে সংকট তৈরি হয়েছিল তা কেটে যাওয়ায় খুশি তারা। ইসলামের প্রচার ও প্রসারে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ সংকটও কেটে যাবে আশা তাদের। আমি আশাবাদী, সামনের দিকে আমাদের কোনো
কোনো সমস্যা হবে না, কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। 2 পর্ব করাতে এবারের ইজতেমা খুব স্বস্তিরভাবে হচ্ছে, খুব সুন্দরভাবে হচ্ছে, সুস্থভাবে ইজতেমা হচ্ছে। এতে মানুষ আল্লাহ রহমতে খুব খুশি। 3 পর্বের এই আয়োজনে প্রথম ধাপের প্রথম দিনই জুমাবার লাখো মুসল্লি একসাথে আদায় করেন জুমার নামাজ। মূল মাঠ পেরিয়ে আশপাশের সড়কেও অবস্থান নেন তারা। নিজের জন্য চাইছি, নিজের দোয়া মাগফিরাত কামনা করার জন্য, আর দেশের জন্য শান্তি যেতে হয়, দেশের রহমত বরকত আসে, আমরা ঈমান আমল শিখতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, এই উদ্দেশ্যে আমরা আসছি। তার আগে জুমার নামাজে অংশ নিতে বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে ময়দানে আসেন মুসল্লিরা। তারা বলেন দেশের চলমান সংকট কেটে যাক, একই সাথে বিশ্বজুড়ে মুসলিমদের উপর আগ্রাসন বন্ধে আল্লাহর কাছে দোয়া করেন তারা। গোটা পৃথিবীর উম্মার জন্য আমরা শান্তি কামনা করে নামাজ পড়লাম, আদায় করলাম, এবং যেন সবাই শান্তিমতো বসবাস করতে পারে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আমি এই লক্ষ লক্ষ মানুষের মাঝে একজন অংশীদার হতে পেরে। তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের দেয়া তালিম নিয়ে সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অনুসারীরা। সব শঙ্কা কাটিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ও তৃতীয় পর্ব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামীম রেজা, যমুনা নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী। ইজতেমা ময়দানে আছেন সহকর্মী পলাশ প্রধান, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। পলাশ, ইজতেমা ময়দানে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? দেবাশিস, ইজতেমার ময়দানে মূলত এখনো আম্বয়ন চলছে, অর্থাৎ হেদায়েতি বয়ান দিচ্ছে। কিছুক্ষণ আগে আমরা মূলত এই যে প্রথম পর্বে যিনি মূলত মিডিয়ার সমন্বয়কারী রয়েছে, তিনি যে বিষয়টি জানিয়েছে যে এই আম্বয়ন চলবে রাত 10টা পর্যন্ত। অর্থাৎ এখন যিনি মূলত বয়ান করছে তিনি হচ্ছে ভারতের মাওলানা আহমেদ লাট। তিনি মূলত উর্দুতে বয়ান করছে এবং সেটি বাংলায় তর্জমা করছে মাওলানা ওমর ফারুক। অর্থাৎ বিভিন্নভাবে ইসলামী দাওয়াতগুলো কিভাবে দেওয়া হবে, কিভাবে সহজকে অন্যজনকে বোঝানো যাবে, সেই বিষয়ে আসলে তর্জমা করা হচ্ছে, সেই বিষয়ে বয়ান হচ্ছে। তবে এই বয়ানটি চলবে রাত 10টা পর্যন্ত। এরপরে বিরতি দিয়ে আগামীকাল শনিবার ফজরের পর থেকে আবার দ্বিতীয় ধাপে সেটি আবার অনুষ্ঠিত হবে, অর্থাৎ দ্বিতীয় দিন। সেটি শেষ করে আগামী রবিবার অর্থাৎ আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব আসলে শেষ করা হবে, এবং দ্বিতীয় পর্ব যেটি সেটি হচ্ছে যে আগামী 3 ফেব্রুয়ারি থেকে শুরু করে 5 তারিখ পর্যন্ত শেষ করে দ্বিতীয় পর্বে এই জুমার অনুসারী যারা রয়েছে অর্থাৎ আলেমে ওলামাদের যে অনুসারী সেটি আসলে শেষ হবে। এরপর আগামী 14, 15, 16 সেটি হচ্ছে মাওলানা সাদ সাহেব যেটি রয়েছে তাদের অনুসারীদের আসলে অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত যদি সার্বিক বিষয়ে যদি বলি সেক্ষেত্রে বলবো যে ইজতেমার ময়দানে এখনও বিভিন্ন দূর দূরান্ত থেকে মুসল্লিরা আসছে, ইজতেমাতে প্রবেশ করছে, এবং প্রত্যেকটি গেটের মধ্যে যেমন নিরাপত্তা রয়েছে, সবচেয়ে বেশি নিরাপত্তা বেষ্টনীতে রয়েছে বিদেশি কিত্তা যেটি সেটি রয়েছে। আমরা বিদেশি কিত্তা দেখেছি যে যদি কোনো মুসলিমরা প্রবেশ করতে চায় তাদের কাছে কোনো পরিচয়পত্র ছাড়া অর্থাৎ পাসপোর্ট ছাড়া আসলে কাউকে নিরাপত্তা জড়িত প্রবেশ করতে দিচ্ছে না, সেটি একটি রয়েছে। তবে দেখেছি ইজতেমা সহ ইজতেমার পার্শ্ববর্তী যে এলাকাগুলোতে সেখানে কিন্তু যারা জামাতবন্দী হয়ে আসতে পারে তারা কিন্তু অবস্থান করে আহ্বান শুনছে। ধন্যবাদ পলাশ যুক্ত হবার জন্য। দরজায় কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। শনিবার বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক লেখকরা। মেলা প্রাঙ্গণ পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান প্রতিবারের মতো এবারও থাকবে বাড়তি নিরাপত্তা। ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও বিশেষ নির্দেশনা থাকছে। বছর ঘুরে বাঙালির প্রাণের উৎসবের উপলক্ষ হয়ে আবারও এসেছে অমর একুশে বইমেলা। মেলা ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকদের মধ্যে যোগ হয়েছে বাড়তি আগ্রহ। এবারের মেলায় 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্যাভিলিয়ন থাকবে 37টি। শেষ মুহূর্তে স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন প্রকাশক ও স্টল কর্মীরা।
এবার হচ্ছে আমাদের যে বেস্ট একটা বই আছে সেই থিমে আসলে আমরা স্টলটাকে সাজাচ্ছি আর অলমোস্ট শেষ আমাদের নতুন বই 100+ আমাদের 80% বই চলে আসছে। বইমেলা নিয়ে আমরা প্রায় 99%ই প্রস্তুত। আমাদের বেশ কিছু নতুন বই যেগুলো আসার সেগুলো চলেই এসেছে প্রায়, আর কিছু বই আছে যেগুলো হয়তোবা 2-1 দিনের মধ্যে চলে আসবে। পলিটিক্যাল পটে নতুন পরিবর্তন হচ্ছে, তো জিয়াউর রহমান আরও এরকম নতুন যে তাদের বই আমরা আগে পড়ি না এরকম অনেক নতুন নতুন বই বের হচ্ছে। মেলা ঘিরে কোনো শঙ্কা নেই বলছে প্রকাশনীগুলো, সবকিছু শেষ পর্যন্ত নির্বিঘ্ন হবে আশা তাদের। ব্যবস্থাপনা অন্য বছরের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। মেলায় অন্যান্য যে আমাদের অন্যান্য বছর যে হুমকিগুলো থাকে সেরকম কোনো কিছুই আমরা অনুভব করছি না এবছর। নিরাপত্তার কোনো ঘাটতি দেখতেছি না, সমস্যা হচ্ছে না। নিরাপত্তার কোনো সমস্যা নেই, আমরা আগের মতোই, আগেও যেভাবে মেলা করছি এইভাবে আমাদের প্রস্তুতি আগের মতোই। বইমেলার নিরাপত্তায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাব সহ কাজ করছে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। ডিএমপি কমিশনার জানালেন, কর্মসূচির নামে কেউ পরিবেশ বিঘ্নিত করতে চাইলে প্রতিহত করা হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। ছোটোখাটো দাবি দেওয়া নিয়ে আপনারা রাস্তাটা দয়া করে বন্ধ করবেন না। আপনারা ফুটপাতে থাকেন, ফুটপাতে থেকে দাবি দেওয়া আদায় করেন, বলেন, মানববন্ধন করেন ফুটপাতে। বইমেলা ঘিরে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা, দেয়া হয়েছে বিশেষ নির্দেশনাও। দোয়েল চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী 24 ঘন্টা বন্ধ থাকবে না। এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে। টিএসসি যে মেইন গেট 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে শিশুদের জন্য প্রতি শুক্র ও শনিবার থাকবে শিশু প্রহর। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই এই প্রাঙ্গণ মুখরিত হবে বইপ্রেমীদের ভিড়ে। প্রকাশকদের আশা, সব সংকট কাটিয়ে বইমেলা হয়ে উঠবে প্রাণবন্ত, হবে পাঠক লেখকের মিলনের উপলক্ষ। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণহত্যা নিয়ে ষড়যন্ত্র এবং গণহত্যায় জড়িত পুলিশদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সদর দপ্তরের উদ্দেশ্যে জুলাই যাত্রা কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বিকেলে শাহবাগ থানার সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ছাত্র জনতা ধরে নিয়ে নির্মম নির্যাতন করেছে, প্রকাশ্যে গুলি ছুড়ে হত্যা করেছে ছাত্র জনতাকে, কিন্তু দায়ী পুলিশ সদস্যদের এখনও গ্রেপ্তার করেনি। বক্তারা বলেন, অপরাধীদের গ্রেপ্তারে গড়িমসি করা হচ্ছে, শুধু পোশাক বদলে পুলিশের ফ্যাসিবাদী আচরণ মুছে যাবে না। পরে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরের দিকে জুলাই যাত্রা শুরু করে সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নামে, জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনোদিন ঠিকানা চায় নাই। আর যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, নির্যাতন করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা চাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা পাচ্ছি তাদের উপর। 5 জেলায় সড়কে ছড়ল 11 প্রাণের মধ্যে রংপুরে আলাদা দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। কুষ্টিয়া ও ময়মনসিংহে মারা গেছে 2 বন্ধু সহ 4 জন। পুলিশ বলছে, সকালের কুয়াশা ও বেপরোয়া গতির কারণেই এসব দুর্ঘটনা। এ সময় আহত হয় বেশ কয়েকজন। নিহতদের পরিবারে থামছেই না আহাজারি। যাত্রী নিয়ে এই সিএনজিটি কুষ্টিয়া থেকে যাচ্ছিল ভেড়ামারায়। রানাখড়িয়া ঘোড়ামারা এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবাহী ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন এক নারীসহ 2 যাত্রী। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। রংপুরের সাতমাথা এলাকায় ট্রাক বাসের সংঘর্ষ হয়। পরে সেই ট্রাকটি ধাক্কা দেয় পেছনে থাকা মাহিন্দ্রায়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার 3 যাত্রী মারা যান। এছাড়া রংপুরের নিশবেদগঞ্জ ও পীরগঞ্জে সড়কে ঝরেছে 2 প্রাণ। উলিপুর থেকে রংপুরে আসার পথে উনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। মারা দিয়েছে, পরে স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী গাড়ি চাপা দিয়ে চলে গেছে। ময়মনসিংহে ঘুরতে বেরিয়ে ফেরা হলো না মোটরসাইকেল আরোহী 2 বন্ধুর। শহরের জিগাতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় আবির ও মেহেদি। পরিবারে বইছে শোকের মাতম।
এছাড়া চাঁদপুর, টাঙ্গাইল সহ কয়েকটি স্থানেও সড়ক দুর্ঘটনা হয়েছে, এতে নিহত হয়েছেন কয়েকজন। সাইফ আহমেদ, যমুনা নিউজ। চট্টগ্রামে গত 15 বছরে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার হয়েছে, এমনটাই বললেন শিল্প উপদেষ্টা। বিপুল অর্থ ব্যয়ের পরও বেহাল দুটি খাল পরিদর্শন করে এ মন্তব্য করেন তিনি। জানান, জলাবদ্ধতা নিরসনের মেগা প্রকল্পেও কার্যত কোনো কাজ হয়নি। চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ খালের দশা এমন বেহাল, দখল, দূষণ আর ভরাট হওয়ায় অনেক খালের অস্তিত্ব বিলুপ্তির পথে। জমেছে গৃহস্থালী ও কারখানার বর্জ্যসহ নানা ধরনের প্লাস্টিক, পলিথিনের স্তূপ। সকালে সুন্নিয়া খাল ও বারৈপাড়া খাল পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা। দুটি খালই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতাভুক্ত, তারপরও কোনো অগ্রগতি না দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বলেন, খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি, লুটপাট হয়েছে। এতদিন কোনো কাজ হয়েছে বলে আমি মনে করি না। এই নদী, নালা, খাল, শহরের ভিতরের যে জলাবদ্ধতা, এগুলির দিকে কোনো খোঁজ করা হয় নাই। আমাদের দেশ তো ব্যাপক লুটপাটের শিকার হয়েছিল। আসলে প্ল্যানই ছিল অন্য কিছু, সমন্বয়হীনতা ছাড়াও টাকা পাচার হয়েছে প্রচুর, মাটি, ময়লা, সমস্ত কিছু। এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে। খাল খনন, সংস্কার, এমনকি জমি অধিগ্রহণের সময়ও দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অর্থ আত্মসাৎ হয়েছে বলে জানান সিটি মেয়র। এই যে একটা দুর্নীতি এবং সব দিক দিয়ে যে স্বজনপ্রীতি এবং টাকা পাচার করার যে একটা কায়দা এবং টাকা মারার যে একটা পায়তারা, তো এই যে একটা চিন্তাভাবনা, এগুলি থেকে কিন্তু আজকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সমন্বিত প্রয়াসের মাধ্যমে খাল খনন তো আছেই, সিডিএর প্রজেক্ট আছে, আমরাও 21টা খাল নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি ধরেন গণসচেতনতা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। জলাবদ্ধতার প্রকল্পের অধীনে 36টি খাল সিডিএ ও 21টি খালের কাজ করছে সিটি কর্পোরেশন। কেউ দুর্নীতি করলে শাস্তির পক্ষে সিডিএ। অবশ্যই কর্মকর্তাদের এগুলো শাস্তি হওয়া উচিত। যারা এটা নিয়ে কাজ করেছিল, যারা ব্যর্থ, যাদের অনেক দিন লেগেছিল, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। মামুন রশিদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শেষ দিনও ব্যাপক ক্রেতা সমাগম। বিকেলের পর থেকে ক্রেতাদের উপস্থিতিতে জমে ওঠে বেচাকেনা। নিত্য ও ইলেকট্রনিক্স পণ্যের স্টলেই ক্রেতার ভিড় বেশি। বিক্রেতারা বলছেন, শেষ দিনে বেচা বিক্রি বাড়লেও লাভের পরিমাণ খুবই কম। পণ্য ফিরিয়ে নেয়ার খরচ বিবেচনায় কেনা দামেই পণ্য ছেড়ে দিচ্ছেন তারা। এর আগে বিকেলে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেখানে তিনি বলেন, ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি, পণ্যের বৈচিত্র্য আনা ও ব্যবসার খরচ কমাতে মনোযোগী হতে হবে। এদিকে বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার পেয়েছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল সহ বিভিন্ন ক্যাটাগরির 22টি প্রতিষ্ঠান। দ্বিতীয় পুরস্কার পেয়েছে 16 এবং তৃতীয় পুরস্কার পেয়েছে 13টি প্রতিষ্ঠান। শেষ দিনে মেলা চলবে রাত 10টা পর্যন্ত। প্রথম দিক দিয়ে ওরকম কাস্টমার পাই নাই, কিন্তু শেষে মোটামুটি ভালো কাস্টমার চাপতেছে, বাট আমাদের সময় নাই। এবার ব্যবসা ভালো হয় নাই, আমরা ওরকম সেল করতে পারি নাই। আমরা যেরকম আশা করেছিলাম এর আগের বছর যেরকম মেলা করেছিলাম ওই রকম আমরা ফিডব্যাক পাইনি। লাস্ট একটু বেচাকেনাটা বাড়ছে। কম্পিটিটিভ সক্ষমতা যদি আমরা সৃষ্টি করতে না পারি, তাহলে আমরা ভবিষ্যতে খুব একটা দুর্যোগময় সময়ে পড়তে পারি। সো এই সুযোগে আমি ব্যবসায়ীদেরকে জানাতে চাই যে আপনারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, এফিসিয়েন্সি বৃদ্ধি করার ক্ষেত্রে সার্বিকভাবে মনোযোগী হন। বাণিজ্য মেলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সোবাহান চৌধুরী। সোবাহান, শেষ দিনে বেচা বিক্রি কেমন হচ্ছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? দেবাশিস, শেষ দিনে বাণিজ্য মেলার প্রচুর পরিমাণে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে প্রচুর পরিমাণে ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দেশীয় ইলেকট্রনিক্সের দোকানে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজ 29তম আসরের শেষতম দিন রাত 10টায় এই মেলার সমাপ্তি ঘটবে। কিছুক্ষণ আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করেছেন। সেখানে তিনি বলেছেন, এবারের মেলায় বেশ সাড়া পেয়েছে এবং মেলায় গত বছরের মেলা থেকেও এবারের মেলায় 50% বেশি বেচাকেনা বেশি হয়েছে। প্রতিটি স্টলে প্রচুর পরিমাণে মানুষ। শেষ মুহূর্তে
দেশীয় ইলেকট্রনিক্সের দোকানগুলোতে বেশ পণ্য ছাড় দেওয়া হচ্ছে, খাবারের দোকানগুলোতেও বেশ পণ্য ছাড় দেওয়া হচ্ছে। মানুষজন দেশীয় পণ্যের ইলেকট্রনিক্সে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশীয় পণ্য ইলেকট্রনিক্স যেমন যমুনার স্টলেও মানুষের বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং এসব স্টলগুলোতে বেশ ছাড়ও দেখা যাচ্ছে। মানুষজন যারা এখানে আসছেন তারা কিছু না কিছু কিনছেনই, কারণ শেষ মুহূর্তের বাণিজ্য মেলা। এই বাণিজ্য মেলা আবার একটি বছর পর আবার আসবে, তার জন্য যারা এখানে এসছেন কিছু না কিছু হাতে করে বাসার জন্য নিয়েই যাচ্ছেন এবং খাবারের দোকানগুলোতে বেশ ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীরা দাবি করেছিলেন বাণিজ্য মেলার জন্য আরও একদিন বৃদ্ধি পায়, কিন্তু সেই দাবি তাদের অনুমতি পায়নি। আজ রাত 10টা বাজে আজকে এবারের 29তম বাণিজ্য মেলার সমাপ্তি ঘটবে। যারা এখানে আসছেন সবাই খুব উৎফুল্লভাবে ঘুরছেন, ছবি তুলছেন এবং প্রতিটি স্টলে ঘুরছেন। যারা এখানে এসেছেন তারা প্রচুর পরিমাণে উৎফুল্ল এবং তারা বলছেন এবারের বাণিজ্য মেলা খুব সুন্দর হয়েছে। দেবাশিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। যমুনা ফিউচার পার্কে হোলসেল ক্লাবে শুরু হয়েছে বাজার ধামাকা ক্যাম্পেইন। মাছ, মাংস, শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যে থাকছে বিশাল অফার। সেরা দামের নিশ্চয়তা এবং গ্রাহককে সর্বোচ্চ সেবা দিতে বছরের সেরা অফার নিয়ে শুরু হলো এই ক্যাম্পেইন, যেখানে মাছ, মাংস ও সবজিতে থাকছে বিশেষ মূল্য ছাড়। এছাড়া ক্রেতাদের জন্য দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের বিশাল সম্ভার নিয়ে এসেছে হোলসেল ক্লাব, যেখানে মানসম্পন্ন পণ্য পাওয়া যাচ্ছে বাজারের সেরা দামে। সম্প্রতি মালয়েশিয়া ও চীন থেকে নতুনভাবে আমদানিকৃত বিপুল সংখ্যক পণ্য যুক্ত হয়েছে হোলসেল ক্লাবের সংগ্রহে। 8 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। 10 টাকা কেজি সিম, 10 টাকা পিস ফুলকপি, আনবিলিভেবল যেটাকে পাওয়া যায়। আসলে অ্যাকচুয়ালি আমরা যারা আছি তাদের কথা চিন্তা করার জন্য খুব ধন্যবাদ কর্তৃপক্ষকে। হোলসেল ক্লাবে যেই জিনিসটা ভালো লাগে সব কিছু ফ্রেশ পাওয়া যায় এবং ভ্যারাইটিস অফ আইটেমস, মানে আপনার চুজ করার অপশন অনেক আছে, সেখান থেকে চুজ করে আমি একটা সাশ্রয়ী মূল্যে কিনতে পারি। এখানে হচ্ছে বাজারের সকল পণ্যে সর্বোচ্চ পরিমাণ হচ্ছে কি গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে বেস্ট প্রাইসে দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের হোলসেল ক্লাবে বর্তমানে মালয়েশিয়ান এবং চায়না প্রোডাক্টের হিউজ সমারোহ, সেখানে বেস্ট প্রাইসে কাস্টমাররা পাবে এবং হিউজ পরিমাণ প্রোডাক্ট হচ্ছে বাইরে থেকে আমরা ইম্পোর্ট করেছি। অসুস্থতাজনিত কারণে দুবাইয়ে কয়েক ঘন্টা চিকিৎসা নেওয়ার পর ওমরা করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:45 দুবাই বিমানবন্দরে টার্মিনাল 3 থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এর আগে ওমরা করতে যাওয়ার সময় ফ্লাইটে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন সদ্য কারামুক্ত এই নেতা। পরে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে 8 ঘন্টা চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে সুস্থতা অনুভব করলে তাকে জেদ্দা যাওয়ার অনুমতি দেন চিকিৎসকরা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ওমরা পালনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ত্যাগ করেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। শীতের অলসতা কাটিয়ে নড়ে চড়ে বসতে শুরু করেছে চিড়িয়াখানার পশু পাখি। জানুয়ারির শেষ সপ্তাহে এসে তাদের মাঝে দেখা মিলেছে আগের চঞ্চলতা। কেউ ব্যস্ত রোদ পোহাতে, কেউ বা দর্শনার্থীদের সাথে খুনসুটিতে সময় পার করছে। কারো দিনের অর্ধেক সময় যাচ্ছে খাবার খেতে খেতে। চিড়িয়াখানা ঘুরে এসে পশু পাখির আরও খবর জানাচ্ছেন ভাস্কর ভাদুরী, ছবি তুলেছেন রাকিবুল ইসলাম। শীত যখন পড়তির দিকে তখন আড়মোড়া ভেঙে ঘুরে বেড়াচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কদম। 11টার পর তার ব্যস্ততা যেন একটু বেশি। 12টার মধ্যেই খেতে হয় দিনের খাবার। সময় মতোই হাজির হলো কদমের খাবার। দেয়া হলো 8 কেজি গরুর মাংস, যা অন্তত 2 ঘন্টা সময় নিয়ে চেটেপুটে সাবার করে সে। সপ্তাহে 5 দিন 8 কেজি করে গরুর মাংস দেয়া হয় এই কদমকে। বাকি 2 দিনের মাঝে একদিন 3টি জীবন্ত ব্রয়লার মুরগি, আর বাকি একদিন থাকতে হয় শুধুই পানি খেয়ে। এই হলো বাঘের ডায়েট চার্ট। শিলুরে খাবার দিলাম, তারপরে কদম দিলাম, খাওয়ান দিলাম, তারপরে শিলুরে খাবারটা ভিতর দিলে খাইলাম। শিলুরে খাওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে দিলাম, শিলুর খাবার শেষ, শিলুরে বার করে দিলাম, কদম আবার ঢুকাইলাম। কদমের মতোই একই পরিস্থিতি সিংহী ডেইজির। খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় রাগ ছিল ডেইজির আচরণে। দিনে 9 কেজি করে মাংস দেয়া হয় ডেইজিকে। মাঝে মাঝে ওদের যখন মেজাজটা গরমে তখন আমরা বুঝতে পারি। সাধারণত যখন ওদেরকে আদর করি, ওরা যখন হাত দেয় তখন ওদের নখ বের হয় না, আর যখন ওরা রাগান্বিত হয় তখন ওরা নখ বের করে। পশুদের শীত কেটে গেলেও পাখিদের আড়ষ্টতা এখনো কাটেনি। তবে এরই মাঝে বর্ণিল রং ছড়িয়ে যাচ্ছে ময়ূর। ভাগ্য ভালো থাকলে দিনের কোনো এক সময়ে দেখা মিলবে ময়ূরের এমন দৃশ্য।
নানান জাতের পশু ও পাখি দেখতে প্রতিদিন অন্তত 20,000 মানুষ জড়ো হচ্ছে জাতীয় চিড়িয়াখানায়। শিশুরা খুশি থাকলেও বড়দের মাঝে চিড়িয়াখানার পরিবেশ নিয়ে আছে ক্ষোভ। বাঘ দেখছি, ময়ূর, সাপ, হরিণ, হাতি, কুমির। জিব্রাগুলো দেখলাম, জেরাফগুলো দেখলাম, ওখানে পায়ে চলার রাস্তাটা খুব একটা ভালো না, তো বিশেষ করে কাটার দিনে আরও কষ্ট হবে আর কি। 20 বছর পর আমি আসছি, আসার পরে যা দেখলাম আজকে যে ম্যাক্সিমাম খাঁচাগুলো খালি হয়ে পড়ে রয়েছে, খুব দুঃখজনক। কর্তৃপক্ষ বলছে কম জনবল দিয়েই বিশাল এই এলাকা চালাতে বাধ্য হচ্ছেন তারা। একজন কর্মী যখন দীর্ঘদিন একটা খাঁচায় এনিম্যালের সাথে তার এনিম্যালের সেবা করে এনিম্যালকে খাবার দাবার দেয়, তখন কিন্তু আস্তে আস্তে ওই এনিম্যালের সাথে তার একটা সম্পর্ক গড়ে ওঠে। তো আমরা চেষ্টা করি যে আমাদের এই কর্মীদেরকে নির্দিষ্ট খাঁচায় কাজ দেওয়ার জন্য তাদেরকে ঘন ঘন বদলি করা, এক খাঁচা থেকে আরেক খাঁচায় পরিবর্তন করে দেওয়া, এটা আমরা করার চেষ্টা করি না। মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে দর্শনার্থীরা শুধু দিনে নয়, সন্ধ্যার পরও চিড়িয়াখানা ঘুরতে পারবেন বলে জানায় কর্তৃপক্ষ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 12 দলীয় জোটের বৈঠক হয়েছে বিএনপির লিয়াজো কমিটির। শুক্রবার সন্ধ্যায় রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান সহ বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ। এর আগে বৈঠক হয় জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তফা জামান হায়দারের সঙ্গে। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। পরবর্তীতে করণীয় কী হবে সে বিষয়েও মতামত তুলে ধরেন নেতারা। যুক্তরাষ্ট্রে বিমান হেলিকপ্টার সংঘর্ষের প্রাথমিক তদন্তে মিলেছে এয়ার ট্রাফিক কন্ট্রোলের ব্যর্থতার প্রমাণ। তদন্তকারীরা বলছেন এটিসিতে 2 জন দায়িত্ব পালনের নিয়ম থাকলেও দুর্ঘটনার সময় ছিলেন 1 জন। উদ্ধার করা হয়েছে বিমানের ব্ল্যাক বক্স। এদিকে 67 আরোহীর কেউই বেঁচে নেই জানিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 40 জনের মরদেহ। এ দুর্ঘটনায় উদ্বিগ্ন বিমানে চলাচলকারীরা। নিখোঁজ আরোহীদের মরদেহের খোঁজে পটোম্যাক নদীতে চলছে তল্লাশি অভিযান। প্রচণ্ড ঠান্ডার কারণে কঠিন হয়ে উঠেছে উদ্ধার কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে সামরিক হেলিকপ্টার এবং যাত্রীবাহী বিমানটির কোনো আরোহী আর বেঁচে নেই। এদিকে পটোম্যাক নদী থেকে উদ্ধার করা হয়েছে বিধ্বস্ত হওয়া বিমানের ব্ল্যাক বক্স। সামনে এসেছে দুর্ঘটনার আগ মুহূর্তে মিলিটারি হেলিকপ্টারটির সাথে কন্ট্রোল প্যানেলের কথোপকথন। ট্রাফিক কন্ট্রোলার হেলিকপ্টারের চালককে যাত্রীবাহী বিমানটি দেখতে পাবার কথা জিজ্ঞাসা করলেও পাওয়া যায়নি উত্তর। তদন্তকারীরা বলছেন এটিসিতে 2 জন দায়িত্ব পালনের নিয়ম থাকলেও দুর্ঘটনার সময় সেখানে 1 জন ছিলেন। আমরা সর্বোচ্চ প্রচেষ্টাই চালাচ্ছি। একদিকে মরদেহ উদ্ধার এবং অন্যদিকে দুর্ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। বিমান, হেলিকপ্টার কিংবা আবহাওয়া, 3টার যে কোনো কারণেই এই দুর্ঘটনা হতে পারে। এ অবস্থায় ক্ষোভ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নিয়োগ প্রক্রিয়ার গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা। বিমান চলাচল কর্তৃপক্ষ শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের এ ধরনের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পদে নিয়োগ দিয়েছে, যার কারণে এই দুর্ঘটনা। তাই নতুন প্রশাসন এসব পদে পুনরায় নিয়োগ দেবে। বিমান চলাচলের সর্বোচ্চ নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই। এদিকে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের মতো বিমানবন্দরে এমন দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রীরাও। জানি এ ধরনের দুর্ঘটনা হয়তো জীবনে একবারই হবে, কিন্তু মনকে তো বোঝানো সম্ভব না, তাই ভয় লাগাটাই স্বাভাবিক। মার্কিন গণমাধ্যমগুলো বলছে দীর্ঘদিন ধরেই রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কন্ট্রোল রুমে লোকবল সংকট চলছে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।